জীবনে চলতে চলতে হঠাৎ করেই আপনার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেলেন। সেই পর্যাপ্ত শোকের আবহ কাটিয়ে নিজেকে আবার জীবনের পথে কি করে চালিত করবেন, কি করে আবার নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এই সব কিছু নিয়েই আজকে আমরা আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা জীবনযোদ্ধার মঞ্চে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। এই মঞ্চ থেকে আমরা বারবার করে আপনাদের এই কথাই বলতে চাই যে জীবন কখনোই হেরে যাওয়ার নাম নয়। জীবন আমাদের কাছে যেভাবে আসবে আমরা সেভাবেই তাকে আলিঙ্গন করতে যেন প্রস্তুত থাকি, কারণ আমাদের একটাই জীবন, তাকে ভালোবাসতে হবে। দর্শক বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যিনি রয়েছেন তিনি একজন প্রচণ্ড সাহসী এবং প্রচণ্ড লড়াকু একজন মহিলা। তিনি একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজের মতো করে। পরিচয় করিয়ে দিচ্ছি তার সঙ্গে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীমতী সোমা সাহা। নমস্কার সোমাদি। নমস্কার, স্বাগত জীবনযোদ্ধার এই মঞ্চে। একজন জীবনযোদ্ধা হিসেবে আজকে আপনি আমাদের এই মঞ্চে, কেমন লাগছে দিদি? ভীষণ ভালো লাগছে। আমায় এত আদর করে আপনাদের নিউজ লাইভ যে বাংলা আপনাদের চ্যানেলটা, জীবনযোদ্ধায় আমাকে আদর করে ডেকেছে, তাতে আমি ভীষণ আনন্দিত, ভীষণ খুশি হয়েছি। আমরাও ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত যে আপনার মতো একজন সাহসী মহিলা, যার থেকে আমাদের দৃঢ় বিশ্বাস যে দর্শক বন্ধুরা অবশ্যই প্রেরণা পাবেন এবং আপনার জীবনের সত্য আমরা তাদের হাতে তুলে দেব। নমস্কার। তো দিদি, একটু শুরু থেকে যদি একটু হ্যাঁ বলুন। মানে শুরু করি আর কি, সেই শুরুর গল্পগুলি। বলুন। নিজেকে একজন জীবন যোদ্ধা ঠিক কখন আপনার মনে হতে শুরু করলো যে জীবনটা একটা যুদ্ধে পরিণত হয়ে গেছে? জীবনযোদ্ধা আমার হাজব্যান্ড, আমার স্বামী মারা যাওয়ার পরেই আমার জীবনটা একটা এরকম জায়গায় চলে গেছে যে আমার দু মেয়েকে নিয়ে আমি কি করে চলবো পৃথিবীতে। কেন আমার ব্যবসা, আমার হাজব্যান্ডের কিংবা আমার শ্বশুরের সেই দোকান, ব্যবসা, কাপড়ের বিজনেস, পল্টন বাজারে আমাদের দোকান। তো ও মারা যাওয়ার পরে আমি ভেবে উঠতে পারছি না দোকানটাকে কি করে চালাবো, কিংবা আমার মেয়েদেরকে নিয়ে কি করে চলবো। এই সম্বন্ধে তো আপনার অভিজ্ঞতা ছিল না। না, অভিজ্ঞতা আপনার স্বামীর বর্তমান। একদম। আগে আসতাম দোকানে, মাঝে মধ্যে কোনোদিন বিকেলে একটু ঘুরতে চলে গেলাম, একটু কিছু টিফিন বানিয়ে নিয়ে গেলাম দোকানে, সেটা অন্যরকম সবার জন্য, এইভাবে আলাদা ব্যাপার। বাট আমি বিজনেস বলতে গেলে আমার কোনো কিছুই আইডিয়া ছিল না, প্রথমত তো দিদি, মানে ব্যবসাটা যদি একটু দূরেও রাখি, এই যে একটা ধাক্কা যেটার জন্য মানে আপনারা কেউই প্রস্তুত ছিলেন না, একদমই নয়। অতর্কিতে যে দাদার চলে যাওয়া, হ্যাঁ, তো সেই শোকটাকে প্রথমত আপনি কি করে সামলালেন? আমি শুধু আমার মেয়ে দুটোর দিকে তাকিয়েই আমি ওটাকে সামলাতে পেরেছি। কেন, আমি যদি না সামলাই আমার মেয়ে দুটো ভেসে যাবে। সত্যি একজন মায়ের তো অনেক দায়িত্ব। আমার মেয়ে দুটো, মানে কি বলবো, আমার মেয়ে দুটো আমার একদম শক্তি একটা। আর আমার আমার মেয়ে মানে বাচ্চাই, ওরা এত অল্প বয়সে বাবা হারিয়েছে। তো আমি যদি ওদের সাথে না থাকি কিংবা আমি যদি ওদেরকে না দেখি, ওদেরকে কে দেখবে পৃথিবীতে? সেটাই আপনি বলছেন দিদি। আর এই মুহূর্তে আমার লর্ড টেনিসনের সেই কবিতাটা মনে পড়ছে। আমরা ক্লাস 8 বা 9-এ হয়তো পড়েছিলাম, নাকি 7-এ, হোম দে ব্রট হার ওয়ারিয়ার ডেড, যেখানে দেখানো হচ্ছে যে একজন সৈনিক মারা গেছেন এবং তার যখন শবদেহ নিয়ে আসা হলো, তার স্ত্রী কিছুতেই কাঁদছেন না, কিছুতেই নয়, এবং তিনি শোকে পাথর হয়ে গেছেন। তো সেখানে তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেক কিছু বলে
মানে তারা হাজব্যান্ডের যত গুণাবলী সমস্ত কিছু প্রেজ করা শুরু করলেন, প্রশংসা করলেন, তাদের প্রেমের মুহূর্ত, বিবাহের মুহূর্ত অনেক রকমভাবে তুলে ধরার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই ভদ্রমহিলা কাঁদলেন না। একজন বয়স্ক মহিলা তখন এগিয়ে এসে তার সন্তানকে যে মুহূর্তে কোলে তুলে দিলেন, সেই মুহূর্তে ভদ্রমহিলা জাস্ট বার্স্ট করলেন, হাউ হাউ করে কাঁদলেন। সো এই হচ্ছে সন্তান, যে মানে এই সন্তানকে আঁকড়ে ধরে জীবনের পথে তো চলতে হয়। আপনিও হয়তো সেই অভিজ্ঞতার মধ্যে দিয়েই গেছেন। আমার মনে পড়ে গেল সেই কবিতাটির কথা আর কি, খুব সিমিলারিটি খুঁজে পেলাম আপনার সেই ঘটনার সঙ্গে। তো তারপর দিদি, তারপরের পথ চলা আপনার মানে কিভাবে, কতটা যুদ্ধ করতে হয়েছে আপনাকে? তারপর আমার বাচ্চা দুটো তো ছোট ছিল, মেয়েরা। তারা তখন কোন ক্লাসে পড়ে? ছোটজন ক্লাস 8 থেকে জাস্ট 9-এ উঠেছে, আর বড়জনও গ্র্যাজুয়েশন ছিল, মেবি সেকেন্ড ইয়ার ইয়া ফির থার্ড ইয়ার এরকম কিছু হবে। কিন্তু হ্যাঁ, আমার মেয়েরা আমাকে খুব সাপোর্ট করেছিল। ওর বাবা মারা যাওয়ার পরে মা কি হবে, মা কি হবে, এই প্রশ্নটা ওদের ছিল। এখন মাকেই আনসার করতে হয়েছে। আমি বলেছি মা কি হবে, হবে, তোমরা ভালো, আমায় দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখব, আমার সঙ্গে তোমরা থাকো, আমি তোমাদেরকে জীবনে কোনোদিন ছাড়বো না, আমি যতদিন পারবো আমি তোমাদেরকে নিয়েই আমি চলবো। ওই সময় আমার বড় মেয়ে, আমার মা, আমার ভাই বোন, এরা সবাই বলছিল এখন না হয় আবার তুমি স্টেপ নাও কিছু, না হয় চলবে কি করে, আমার তো ছেলে নেই, দুজন মেয়ে। আর কখনো বলা হয়েছিল যে আপনাকে মানে ব্যাক টু কলকাতা, বা আপনার ব্যাক টু মানে কলকাতা বলেছে, যেহেতু ওটা মানে আপনার বাপের বাড়ি? হ্যাঁ, আমার আত্মীয় স্বজনরা বলেছিল, আমার শ্বশুরবাড়ির দিকে যারা ছিলেন তখন তারা বলছিলেন এইসব ব্যবসা পারবে না, অনেক ঝোটঝাট ঝামেলা আছে, আর তারপর মেয়ে লোক মানুষ কি করে করবে ব্যবসা, তারপর মেয়েদেরকে দেখবে কি করে, এবার তুমি ব্যবসায় চলে গেলে মেয়েদেরকে ঘরে কি করে দেখবে। তখন আমি এই সব আমি দেখছি, সব শুনছি। আমি তখন খালি একটা কাজ করলাম, আমার মাকে বললাম, মা তুমি আমার সঙ্গে এসে থেকে যাও, তুমি আমার সঙ্গে কমসে কম 2-3 বছর থাক। সেই যে মায়ের একটা সাপোর্ট। আমার মা এসে থাকলেন, তুমি আমার ঘরের দরজা হয়ে খালি থাকো কটার টাইমের জন্য, সময়ের জন্য, আমিও একটু শক্ত হয়ে উঠব, আমার মেয়েদেরকেও আমি শক্ত করে ফেলবো, আমি পারবো মা। সেই বিশ্বাসটা নিজের উপর, হ্যাঁ, সেই বিশ্বাসটা মানে অর্জন করতে হয়েছে সেই বিশ্বাস। হ্যাঁ, সেই বিশ্বাসটা আমি, মনের জোরটা আমি নিজের থেকে, ভিতর থেকে প্রত্যেকটা মহিলাকে আনতে হয়। কিন্তু আপনি তো ফিরেও যেতে পারতেন, সেটা বোধহয় খুব সহজ রাস্তা হতো। আপনি হয়তো মানে কলকাতায় ফিরে গিয়ে আপনার যে পুরনো সমস্ত আত্মীয় স্বজনরা সেখানে রয়েছেন, বা পুরনো সম্পর্ক যেগুলো আবার হয়তো রিনিউ হতো। কিন্তু আমি জীবন থেকে হেরে যেতাম। আমার যে একটা তখন পরীক্ষা চলছিল, ওটা তো একটা পরীক্ষা, একরকম এক্সাম একটা, ওই পরীক্ষাটার থেকে আমি হেরে যেতাম যদি আমি ইজি, তো সবাই চায় যে ইজিভাবেই জীবনটা যাক, যেহেতু ইজিভাবে আমার ভাগ্য আমাকে টানেনি, আমি একবার ট্রাই তো করে দেখি। আর ব্যবসাটাকে যদি আমি তখন না ধরি, আমার শ্বশুর, ফাদার ইন ল, আমার শ্বশুর বলুন কিংবা আমার স্বামী বলুন, ওরা যে এত কষ্ট করে দোকানটাকে রেখেছে, সেই দোকান শহরের প্রাণ কেন্দ্রে, একদম প্রাণ কেন্দ্রে, একদম আমাদের গুয়াহাটি, আসামের পল্টন বাজার, একদম মেইন সিটি অফ দ্য হার্ট অফ দ্য সিটি। তো আমাদের তখন ওটা তো আমি ইজিলি করতে পারতাম, কিন্তু আমি ওটা করিনি কেন? আমি যদি ওটা করি তাহলে আমায় লোকে বলবে, আমার আত্মীয় স্বজনরাই পেছনে বলবে ও পারলো না, ও ছেড়ে দিল। আজ আমি পেরে গেছি, আজ আমি তাই মানে আমি নিজেকে নিজে আমি ভীষণ আনন্দিত যে আজ আমি সব কিছু করতে পেরেছি ওই দোকান থেকে। জয় হয়েছে। হ্যাঁ, ওই দোকান থেকে আমার মেয়েদের পড়াশুনো,
ওই দোকান থেকে আমার মেয়েদের বিয়ে, দুটো মেয়ে বিয়ে দিয়েছি আমি। বাহ আবার ওই দোকান থেকেই আমি ফ্ল্যাট কিনেছি। বাহ ওই দোকানটা হলো আমার জীবনের মানে আমার একটা প্রথম মানে একদম ফার্স্ট কি বলবো, জয়ধ্বজা, শক্তি। হ্যাঁ, যেটাতে আপনি শক্তি মানে আমার হয়তো প্রাণ, গাঁথলেন। হ্যাঁ আমার হয়তো প্রাণটাই ওই দোকান। সেই কাজটা কেমন করে ভালোবাসলেন? কিন্তু এই ব্যবসা, একজন মহিলা হিসেবে আপনার এই ব্যবসায় বলুন। প্রতিষ্ঠিত করতে, আমি বুঝতে পারছি দিদি যে অনেক কিছু আপনার মনে পড়ে যাচ্ছে, সেই সঙ্গে হয়তো চোখে জল চলে আসছে, এবং সেটাই খুব স্বাভাবিক। কিন্তু আমরা বলতে চাইবো আবারও দর্শক বন্ধুদের কাছে, আমাদের এখানে যারা আসেন, যে অতিথিরা আসেন, তারাও তো মানুষ। তো সেই সূত্র ধরে নিজেদের কথা বলতে বলতে হয়তো তাদের কোথাও চোখের জল চলে আসে, কিন্তু সেটা কিন্তু কখনোই কোনো দুর্বলতার লক্ষণ নয়। না, সেই কান্নাটাকে আমরা সম্মান করি, সেই চোখের জলকে সম্মান করে বলছি যে আপনি সত্যি একজন খুব লড়াকু মহিলা। আমরা ফিরবো আবার দিদির কাছে। দিদি, আমরা বলছিলাম যে এই যে প্রতিষ্ঠিত করার আপনার যে ব্যবসাকে, সেই গল্পটা আমরা শুনবো, কিন্তু দর্শক বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে এখন একটা ছোট্ট বিরতি। দিদি কিভাবে আবার সেই ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করলেন আমরা ফিরে এসে শুনছি। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। সরাসরি চলে যাচ্ছি দিদির কাছে। দিদি, আমরা শুনছিলাম একটু আগেই যে আপনি ব্যবসাটাকে আবার প্রতিষ্ঠিত করতে আপনি কলকাতা ফিরে যাননি। না। তো এই যে একটা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে একজন মহিলা হয়ে সেই ব্যবসাটাকে আবার দাঁড় করানো, এক, আপনার যখন স্বামী চলে গেলেন তারপর, দ্বিতীয়ত একটা শোকের আবহ থেকে আপনাকে বেরিয়ে আসতে হচ্ছে, হলো। তৃতীয়ত আপনার মাথার উপরে তখন 12 লক্ষ টাকার ঋণ। ঋণ। তো এই সমস্ত কিছু নিয়ে আমি জানতে চাইবো আপনার কাছে যে আপনি ব্যবসাটাকে কি করে দাঁড় করালেন। ব্যবসাটাকে দাঁড় করাতে গিয়ে আমাকে ফার্স্ট বুঝতে হলো দোকানে যে কাস্টমার্স আসছে ওরা কি চায়, আমার কাছে কি আছে। এবার যেটা আমার কাছে নেই তাকে সেটা আমাকে দিতে হবে। তো তাকে সেটা আমায় দিতে হলে সেটা কোথায় পাওয়া যায় সেটার আমাকে খোঁজ করতে হবে। আমার বড় মেয়ে দোকানে থাকতো স্টাফদেরকে নিয়ে। তো যে মালগুলোকে আমাকে খুঁজতে হতো আমি সেটাকে মাথায় রেখে দিতাম যে ওই আইটেমটা কোথায় পাওয়া যায়। এইভাবে করে করে আমি খুঁজে খুঁজে দেখলাম আমি হোলসেলে তো পাচ্ছি, বাট আমি চাচ্ছিলাম হোলসেল না, ওটা অ্যাকচুয়ালি কোথায় ম্যানুফ্যাকচারারটা হচ্ছে, তৈরি হচ্ছে, যেখান থেকে আমি আনতে পারি। তো ওখান থেকে আমি আনতে পারলে ওটা আমার এই প্রফিট হবে। আমি হোলসেল থেকে কিনতে গেলে আমি যে দামে কিনছি আমি সেটা আরও কম দামে কিনতে পারবো। এবার আমি কম দামে কিনতে পারলে আমার সুবিধা এই হবে, কাস্টমারকে আমি আনন্দ মনে বিক্রি করতে পারবো, উইথ প্রফিট মার্জিন, ভালো প্রফিট মার্জিন দিয়ে বিক্রি করতে পারবো। যেমন বলি আমাদের আসামের এন্ডি মুগা, এন্ডি একটা এমন জিনিস, ওটার জন্যে আমি নিজে বিজয়নগর চলে গেছিলাম একবার। বিজয়নগর গিয়ে ওখানে তো খুঁজে পাবো কি করে, লোকের সাথে কথা বলতে হবে। আমি ম্যাক্সিমাম ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এদের সাথে কথা বলতাম, কেন এরা মাল টানে, এরা মাল ম্যানুফ্যাকচারার ওখান থেকে নিয়ে আসে, এনে তারপর তো এরা জানতে পারে। এদের কাছেই অ্যাড্রেস পেয়ে গেছি। আচ্ছা, ওদের কাছে অ্যাড্রেস পাওয়া মাত্রই আমি ওখানে চলে গেলাম, গিয়ে আমি ওখান থেকে কালেক্ট করেছি। আমার সুবিধা হয়েছে প্রচুর হোলসেল থেকে নেওয়ার থেকে।
আজকের দিনে আজকের তারিখে তারা আমায় আর যেতে হচ্ছে না ওখানে। আমার সেই সম্পর্কটা আপনি তৈরি হ্যাঁ, করে সে নিয়েছেন। আমায় নিজে ফোন করে, হুম। বাইদেউ, আমাদের আসামের এসএমএস কথায়, বাইদেউ লাগবে নাকি, লাগিব নাকি, তাহলে আমি ফোন কখন কি সেই যে লাগবে সম্পর্কটা প্রতিষ্ঠিত হলো, হয়ে গেল। সেটা মানে আপনার ব্যবসার হ্যাঁ, এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরো একটা ধাপ। ধাপ। এইভাবেই আমি, যেমন এটা তো আমি এই আইটেমটা বললাম, এইভাবেই আমি ডিফারেন্ট আইটেমের জন্য ডিফারেন্ট আইটেম মণিপুরেও গিয়েও সেম তাই করেছি। দিদি, আপনি ব্যবসার সূত্র ধরে অনেক জায়গায় যেতে হয়েছে এবং তার মধ্যে মণিপুর আমাদের এই নর্থ ইস্টের মধ্যে, যেখানে আমরা জানি যে একটা রাজনৈতিক অস্থিরতা কিন্তু সেখানে মানে চলতে থাকে, বা আমরা ছোটবেলা থেকে দেখেছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মণিপুরে গিয়ে আপনি একটা সম্পর্ক গড়তে চাইছিলেন ব্যবসার জন্য, সেই অভিজ্ঞতা কেমন? সেই অভিজ্ঞতা ওটাই, আমি যখন ওখান থেকে আনতে যাওয়ার চেষ্টা করলাম, আমায় ফার্স্ট আমাদেরই হোলসেলার পার্টি আমায় ভয় দেখালো। কেন, আমার তো অ্যাড্রেস জানা নেই, ভেবেছি ওনার কাছ থেকে যদি অল্প কিছু পাই বুদ্ধি পয়েন্টস, বাট ভয় দেখালো এটাই যে না না, যেতে হবে না, কেন আপনার মাল শুদ্ধ গাড়ি শুদ্ধ আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, টাকাও পাবেন না আপনার, আর তাছাড়া আপনি যাবেন ওখানে। তাও আমি সাহস নিয়ে গেলাম, কিন্তু গিয়ে আমি পজিটিভ পেয়েছি। আমি উল্টো ওখানে গিয়ে আমি দেখলাম খুব ভালো, কারণ ওখানে তো মেয়েরা ব্যবসা করছে, আর মেয়ে লোকদের, ওই সব মেয়ে লোকদের কাছ থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখারও আছে। আমি শিখেছিও ওদের কাছ থেকে অনেক কিছু, কি করে করতে হয়, কি করে এটাকে তৈরি করি, কোনো একটা কিছু নষ্ট হয়ে গেলে ওটাকে ঠিক করা যায় কি করে। ওটাও মানে ওদের দারুণ, লেডিসরা খুবই অ্যাকচুয়ালি খুব পরিশ্রমী, পারিশ্রমিক, তারা মানে ভীষণ, ওরা ভয় পায় না লেডিসরা। ওখানে যে যাবে একবার ওই লেডিস বাজারে, সেই বুঝতে পারবে যে ওরা কি করছে। সত্যি। তো আপনার এই অভিজ্ঞতা আপনার এই ব্যবসাতে মানে অনেকটাই কাজে দিল। দিদি, একটু জানতে চাইবো, এই যে লস আর প্রফিট, আপনি দুটো খাতা মেনটেন করতেন আমাকে বলছিলেন কথায় কথায়, যেটা একটা বোধহয় আপনার হাজবেন্ডের, যেটাই হোক উনি যেটা রেখে গেছেন, এবং আপনার নিজস্ব একটা কিছু, সেটা লস বা প্রফিট বা যেটাই। তো আপনি ব্যবসার ক্ষেত্রে তো রয়েছে লস বা প্রফিট একটা ব্যাপার, সেটার একটা অভিজ্ঞতা, এবং জীবনে চলার পথে এই লস আর প্রফিটটাকে ঠিক কিভাবে দেখেন? হ্যাঁ, সেটা আমার, যখন আমি দোকানদারিতে নামলাম, তখন আমি দেখছি বেশ অনেকটা টাকা পাবে, চাই হোলসেলার হোক চাই ব্যাংক হোক, পাবে। তো আমায় ওটা দিতে গেলে আমাকে তো পরিশ্রম করতে হবে ফার্স্ট, বাট ওদের সাথে আমাকে কথাও বলতে হবে। ওদের সাথে আমি এটাই বললাম যে আমায় আপনারা দিন, আপনাদের যে টাকা পান সেই টাকার টোটালটাই আপনারা পেয়ে যাবেন, আমাকে একটু সময় দিন। আপনি শুধু সময়টা চাইলেন? হ্যাঁ, আমি সময় চেয়েছি, কেন আমায় সময় দিতেই হবে, আমায় সময় দিন। আমি সময়ের সাথে আমার হাজব্যান্ডের যা আছে পয়সা যা পাবেন ওটা আমি টোটালটাই দিয়ে দেবো। টাইম লাগবে, হয়তো 2 বছর, 1 বছর, 3 বছর, যা লাগবে লাগবে আমায় দিন। তাছাড়া আমি আপনাকে ছাড়ছি না, আপনার কাছ থেকে আমি আরও নিচ্ছি। তার মানে দুটো খাতা হচ্ছে, একটা আমার হাজব্যান্ডের খাতা যেটা ব্যালেন্স ছিল, আর একটা যেটা নাকি আমি এখন যেটা মানে কন্টিনিউ করছি। তো এইভাবে পার্টিদের সাথে আমার চললো। আমি সুন্দরভাবে প্রত্যেকটা পার্টিকেই আজকের দিনে বলতে পারি আমি এইটুকু গর্বের সহিত, যে কেউ বলতে পারবে না যে আমার হাজব্যান্ডের পয়সাও কেউ পাবে। মানে আপনি ঋণ মুক্ত, হ্যাঁ, ঋণ মুক্ত, মানে আমার হাজব্যান্ড থেকে পয়সা পাবে কিংবা আমার কাছ থেকেও পাবে। হ্যাঁ, দোকানদারি বিজনেস করতে গেলে তো ওটা তো ডেইলি, ওটা তো চলতেই থাকবে, মানে আনা নেওয়া লেনদেন তো চলবেই, ওটা তো আছে, ওটা চলবে। কিন্তু এইভাবেই আমি করলাম, এইভাবে করে আমি চালিয়ে নিলাম। আচ্ছা, এবারে দর্শক বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। আমরা ফিরে আসবো শিগগিরই আবার দিদির কথা শুনতে।
দর্শক বন্ধুরা, ফিরে এলাম আবারও একটা বিরতির পরে। সময় একদম ফুরিয়ে আসছে, সরাসরি আবারও চলে যাচ্ছি তাই দিদির কাছে। সোমাদি, তোমাকে এতটাই সুন্দর লাগছে আজকে দেখতে যে আমি মাঝে মাঝেই মানে চোখের পলক ফেলতে পারছি না। সেটা কিন্তু মিথ্যে বলছি না দিদি। আমি নিজেকে নিজে সবসময় ভালো থাকি, আনন্দ ভাবে চলতে পারি, আনন্দ নিয়ে চলতে পারি, তার জন্য আমি সবসময় হ্যাঁ, ওইভাবে এবং সেটা থাকি। কিন্তু রিফ্লেক্ট করে। হ্যাঁ, আমি ওইভাবে চলি। আমি জিমে যাই। আমার যেমন দু মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। বড় মেয়ের বর আমার যত রকমের আইটি ফাইল, জিএসটি বগেরা সব বড় মেয়ের বর করে। বাহ, ঠিক আছে, সে একজন লয়ার, ইনকাম ট্যাক্সের লয়ার। ছোট মেয়ের বর সে হলো সার্টিফাইড জিম ট্রেনার, SK 27, যেটা আমাদের গুয়াহাটিতে, আচ্ছা, যেটা জিএস রোডে। দারুণ ব্যাপার সব। কিন্তু সবচাইতে ভালো কথা তুমি নিজেকে যে ভালো হ্যাঁ, রাখছো। কিন্তু তো ছোট মেয়ের বড় একটা আমাকে ওই প্রশ্ন করব দিদি। ট্রেনিং করায়, আমি যাচ্ছি প্রত্যেক দিন। আচ্ছা, ভেরি গুড। শরীর চর্চাটা তো আমাদের দরকার ভীষণভাবে। একটা কথা মনে আসছে যে এই যে তুমি দিনভর তো তোমার মতো করে তুমি কাজ করছো, সারাদিন আনন্দ কাজ মনে করছো, করছি আমি actually। আনন্দ পেয়েই করছো, আনন্দ পেতে করছো। হ্যাঁ, কখনো মনে হয়েছে কি যে তোমার দিনের শেষে মানে একটা সম্পর্ক তোমাকে হয়তো ভালো রাখতে পারে, বা আমরা যেটা নারী মন যেটা চায় সেই। সেরকম কোনো প্রেম আবার তোমাকে আরেকটু ভালো রাখতে পারে? না, আমি সেটা মনে করি না। কেন? সারাদিন আমি যেভাবে চলি, আমার মোটামুটি আমি স্যাটিসফাইড। আমি খুব খুশি নিজের উপরে নিজে। ঠিক আছে, কেন আমার মেয়েরা আমাকে এত আদর করে যে আমি ওটা ভাবি না কখনো। মানে কখনো প্রয়োজনই মনে না, হয়? প্রয়োজনই মনে করিনি যে আমার একজন। প্রয়োজন তো তখনই পড়ে যখন কোনো একলা, অভাব বোধ হয়। একা, যখন একা হয়ে যায় তখনই এটা হয়। আমি একা নই, আমি একা হই না। আমি নিজেকে নিজে সবকিছু সবসময় ব্যস্ততে থাকি। আমি আমার আর মেয়েরা আমাকে প্রচুর সাথ দেয়। এবং ব্যস্ততা মানুষকে ভালো রাখে। হ্যাঁ, আর তারপরে তো রাতে ঘুমিয়ে এসে যায়, আমার আর দরকারি প্রয়োজনই মনে করি তুমি না। এমনই থাকো, উজ্জ্বল থাকো। এবারে একটা সরাসরি খেলায় চলে যাব, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার। তুমি কি তৈরি তার জন্যে? হ্যাঁ, বলো। আচ্ছা, কয়েকটা শব্দ আছে আমি করব, সেটাতে তোমাকে একটা শব্দ বা একটা সেন্টেন্সে বলতে হবে। আচ্ছা, বিশ্বাস কথাটার মানে তোমার কাছে কি? আমার নিজের উপরে নিজের বিশ্বাস। খুব ভালো। যদি বলি সন্তান? সন্তান, সন্তানরা আমার শক্তি, আমার সাহস আর শক্তি, শান্তি। যদি বলি লস, এই শব্দটা কিভাবে নেবে? লসটা একটা এরকম জিনিস, আমি যখন কোনো কিছু আমার লস হবে তখন আমি শিখতে পারবো যে আমি কি করে সেরে প্রফিট আনতে পারি কিংবা গেইন হতে পারি। একদম একদম তাই। তোমার কোনো স্বপ্ন আমাদের সঙ্গে শেয়ার করো। আমার স্বপ্ন তো ছিল, হয়েছে কিছু। যেমন আমার ড্রাইভিং একটা স্বপ্ন ছিল, পূরণ হয়েছে? ফার্স্ট আমার, হ্যাঁ, আমার টু হুইলারের একটা খুব স্বপ্ন ছিল। টু হুইলারও শিখেছি, এই বয়সেই শিখেছি। বাট এখনো আমি সাইকেল চালাতে জানি না কিন্তু আমি স্কুটি চালিয়ে নিই। আর কোনো স্বপ্ন? আর ফোর হুইলারের একটা স্বপ্ন, যেটা নাকি আমি এর মধ্যেই চালাবো, শিখেছি ড্রাইভিং স্কুলে গিয়ে শিখে আচ্ছা, এসেছি। মানে সবটাই নিজের মতো করে হ্যাঁ, এগিয়ে হ্যাঁ, চলো। আমি আনন্দটা ভালোবাসি, সবাই খুব ভালো, আনন্দে খুব থাকবো। ভালো লাগলো দিদি, মানে আপনার সঙ্গে এভাবে সময় কাটিয়ে, এবং দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লেগেছে ওনার জীবন কাহিনী। ওনার থেকে আমরা জানিলাম, হয়তো পৌঁছে দিতে পারলাম আপনাদের কাছে। যেতে যেতে দিদি, আমার দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাইবেন? আমি একটাই কথা বলবো, জীবনের আর একটা নাম হলো যন্ত্রণা। তো যন্ত্রণা মনে করে যদি আমরা পৃথিবীতে চলি, তাহলে আমরা কোনোদিনও আগাতে পারবো না। যদি আমাদের জীবনকে মনে হয়, একবারই জীবন পায় লোকে, যদি আমাদের মনে হয় যে না, জীবনে কিছু করে দেখাবই, করে দেখাবই, যদি শব্দ বলেও লাভ নেই, প্রত্যেকটা মানুষের ভিতরে এটাই রাখা উচিত যে করবই, কেন পারবো না। একদম, কেন পারবো না? কেন পারবো না।
আর কেন পারবো না যদি শব্দটা ভেবে নিই, তাহলে অবশ্যই তাহলেই আমরা আমরা পারবো। সব পেরে যাব। সত্যি ভীষণ একটা মূল্যবান কথা আপনি বললেন আমাদের, এবং এই কথার সূত্র ধরেই দর্শক বন্ধুদের কাছে যাচ্ছি যে দিদির থেকে আমরা শিখলাম এই কথাটাই। দিদিও বারবার করে বললেন যে কেন পারবো না, একদম আমাদের পারতেই হবে। পারতেই হবে। খুব অবশ্যই। খুব ভালো লাগলো দিদি। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে, আপনার ব্যবসার জন্যে, আপনার মেয়েদের জন্যে, আপনার সমস্ত পরিবারের জন্যে। দর্শক বন্ধুরা, এবারে আমাদের বিদায় নেবার পালা। যেতে যেতে আবারও বলছি, অনেক না পারা হয়তো আমাদের থাকবে জীবনে, কিন্তু তাই বলে পিছিয়ে পড়লে চলবে না। পারার স্বপ্ন দেখে আমাদের এগিয়ে যেতে হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর নিজেকে ভালো রাখুন। আজকের মতো আসছি, নমস্কার।